Jeevan News. Committed to maintain objectivity. করে ছাত্র জনতা পরে ঝাউবাগান ফোন লেন এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় ইসকন নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবিও তোলা হয়। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বটতলা থেকে মিছিল বেরিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে। তারা শহীদ আবু সাইদ গেট থেকে মিছিল বের করে। পরে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি মহল। আইনজীবীর খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও। রাতে শহীদ জোহা চত্বরের সমাবেশ থেকে আইনজীবী আলিফ হত্যার বিচার দাবি জানান বক্তারা। পরে সেখানেই আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল বের হয়। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবি জানান বক্তারা। দ্রুততম সময়ে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। একই দাবিতে নাটোর, ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হল থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় ইসকন নিষিদ্ধের স্লোগান দেন। তাদের বক্তব্য, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদী দোসররা। একবার বিনা প্রতিদ্বন্দ্বিতা, একবার দিন শুরুর আগে রাতে ভোট, আরেকবার ডামি প্রার্থীর অভিযোগে প্রশ্নবিদ্ধ হয় 2014, 18 ও 24 সালের সংসদ নির্বাচন। দলগুলো বারবার নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি জানিয়ে আসলেও দেখেনি সফলতার মুখ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছুদিন পরে সরে গেছে আউয়াল কমিশন। সার্চ কমিটির ধারাবাহিকতায় দায়িত্ব নিয়েছে নাসির উদ্দিন কমিশন। এতে কি জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটল? প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন তারা? এসব বিষয়ে কি ভাবছেন নেতারা? ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা নির্ধারণের বিষয়টা এবং পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি, একেবারে জরুরি যে রিফর্মগুলো, সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করার পরে আশা করছি এই নির্বাচন কমিশন একটি নতুন নির্বাচন দেবে। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সিদ্ধান্তের মধ্যে ঘটেনি। বেটার হতো যদি অন্তত এই সংস্কার প্রস্তাবগুলো আসলে তার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে কী প্রস্তাব দিচ্ছে এটা একটু বিবেচনায় নিয়ে দেন ওনারা একটা সার্চ কমিশন গঠন করতে পারতেন। বিএনপি জামাতের বাইরে অন্য দলগুলোতেও মিশ্র প্রতিক্রিয়া আছে। নিয়োগ প্রক্রিয়া মনোপুত হয়নি সবার। নির্বাচন প্রক্রিয়া সংশোধনেরও প্রত্যাশা আছে তাদের। যে নামগুলো গেছে, এইটা তো আপনি যদি বলেন এখন আমরা যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে কারোর না কারোর প্রস্তাবিত, তো সেই অর্থে তো ওনাদের তো ফার্স্ট বায়াসনেস হতে পারে। আমাদের এমন একটা আইনের পর্যায়ে আসা উচিত যেখানে নির্বাচন কমিশনটা ওই আইনের মাধ্যমে অটোমেটিক্যালি চোজন হবে এবং সেখানে জায়গা থাকতে হবে নির্বাচন সম্পৃক্ত আপনার অভিজ্ঞতা। গতানুগতিকভাবে এর আগেও আমরা আমলাতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশন গঠন করতাম এবং এবার আমাদের উপায় নেই, এবার এইভাবেই করতে হয়েছে। আমরা আশাবাদী যে এর মাধ্যমে যতখানি বেস্ট পাওয়া সম্ভব আমরা পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, কমিশনে একজনও নির্বাচন বিশেষজ্ঞ নেই। তিনি জোর দিচ্ছেন আগের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বোঝার উপর। নির্বাচনকে শুধু একটা আমলাতান্ত্রিক কাজের মধ্যে পড়ে, এটা কিন্তু কোনো আমলাতান্ত্রিক রেসপন্সিবিলিটি। একজন নির্বাচন এক্সপার্ট রাখাটা খুব প্রয়োজন ছিল। আমাদের দীর্ঘ প্র্যাকটিসটাই হচ্ছে মানে আমলাদের উপর নির্ভরশীলতা, হ্যাঁ, এবং এই আমলা নির্ভরশীল হয়ে কি আমরা বেটার কিছু করতে পারছি? কিচ্ছু করতে পারিনি। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাটাকে বোঝা খুব গুরুত্বপূর্ণ, তখন তার জন্য রোডম্যাপ করাটা সহজ হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের মতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পদ্ধতি সংস্কার হবে কমিশনের চ্যালেঞ্জ। গত 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, বাইরে বিশাল লাইন, কিন্তু ভিতরে কোনো ভোটার নেই। বিগত সরকারগুলো এই কাজ করেছে এবং নির্বাচন কমিশন তখন সরকারের তলবি বিভাগ হিসেবে কাজ করেছে। এই জন্য সরকারের তলবি বিভাগ হিসেবে কাজ না করে
যাতে সক্রিয়ভাবে আলাদা নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে, সেটাও একটা নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। কমিশন গঠনের পর দলগুলোর এখন অপেক্ষা কবে ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিশাল আকারের এক বিমান। তার ভেতরের প্রতিটি আসন পরিপূর্ণ। তবে এরা কেউ যাত্রী নন, দূরের কোনো দেশেও পাড়ি দিচ্ছেন না। বিমানটিও বাণিজ্যিক নয়, এটি মূলত অরবিসের উড়ন্ত চক্ষু হাসপাতাল, যেখানে বাংলাদেশি চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান এবং রোগীদের অস্ত্রোপচার চলছে। বিমানের ভেতরের অস্ত্রোপচার সবার কাছে ভিন্ন এক অভিজ্ঞতা। হাইটেক টেকনোলজি আছে, যেটা আমাদের দেশে হয়তো অনেক ক্ষেত্রে পসিবল না। হিউম্যান আইতে না, আমরা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আসলে সার্জারিগুলো সম্পর্কে শিখতে পারি। চক্ষু চিকিৎসকগণ যেন তাদের সার্জারিতে উন্নত ধরনের একটা চিকিৎসা পায় এবং সার্জারিতে দক্ষতা অর্জন করে। উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু হাসপাতালটি 14 নভেম্বর চট্টগ্রাম পৌঁছে। 18 নভেম্বর থেকে শুরু হয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ এবং রোগীদের চিকিৎসা, যা চলবে 28 নভেম্বর পর্যন্ত। Our mission, our goal is to improve access to eye care and the facilities and the skills of the local healthcare teams. We work closely again with our teams to be able to identify those learning needs and tailor each Flying Eye Hospital program. চিকিৎসক এবং নার্সদের যে প্রশিক্ষণটা তারা দিয়ে গেলেন, এতে বাংলাদেশের চিকিৎসা এবং চক্ষু সেবা অনেকটাই উন্নত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু বিমানের ভেতরেই নয়, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের অপারেশন থিয়েটারেও রোগীদের চক্ষু সার্জারি এবং চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিচ্ছেন অরবিসের বিশেষজ্ঞ টিম। আমরা এটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে পেশেন্টদেরও অনেক উপকার করতে পারবো। কিভাবে অপারেশনগুলো করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ওই জিনিসগুলো আমরা শিখতে পারছি। এটা ইন্টারেক্টিভ সেশন হচ্ছে এবং আমরা আসলে বেনিফিটেড হচ্ছে খুব। আগামী 2 ডিসেম্বর চট্টগ্রাম থেকে রোয়ান্ডার উদ্দেশ্যে রওনা দেবে উড়ন্ত চক্ষু হাসপাতালটি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হয়ে আলমডাঙ্গা পর্যন্ত নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয় গেল জানুয়ারিতে। ব্যস্ততম এই সংযোগ সড়কটি সংস্কারের পাশাপাশি দুটি ব্রিজ আর বেশ কয়েকটি কালভার্ট নির্মাণও ছিল 2 বছর মেয়াদী এই প্রকল্পের আওতাধীন। গত 5 আগস্টের পর থমকে গেছে গোটা প্রকল্প। ঠিকাদারি 3 প্রতিষ্ঠানের কারও দেখা নেই। 3 মাস কাজ বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে স্থানীয়দের। অত্র এলাকার লোকের যে অসুবিধা হয়েছে, আগে এখান থেকে সরোজগঞ্জ বাজারে যেতে লাগতো 10 টাকা, এখন এই ব্রিজটা ভেঙে দেওয়ার কারণে তাদের লাগে 40 টাকা। কালভার্ট একটা ব্রিজ, মানে একই রাস্তা, মানুষের খুবই কষ্ট, মানে যত রোড বা যত সবকিছু সব আমাদের এই রোডে। এই যে কন্ট্রাক্টর যত ব্রিজ ভেঙেছে, একটা ব্রিজও ঠিক রকম কাজ করছে না। নবগঙ্গা নদীর ওপর পুরাতন ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ শুরু হলে পাশ দিয়ে তৈরি করা হয় কাঁচা সড়ক। বর্ষায় সেই সড়কটিও বেহাল। এখন একমাত্র ভরসা বাঁশের সাঁকো। যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে কয়েক গ্রামের লাখো মানুষ। ছাত্রছাত্রীরা আমাদের সরোজগঞ্জে কলেজ, হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, এদের এদিক দিয়ে যাওয়াটা খুবই কষ্ট হচ্ছে। এই ব্রিজটা যে অবস্থায় পড়ে আছে, মানুষজন পার হতে পারছে না, আর পড়ে যায়, গাড়ি ঘোড়া নিয়ে পড়ে যাওয়ার ভিতরে। ভাই, খোয়া দেওয়ার কথা 1 নম্বর, দিয়েছে হলো 2 নম্বর, বালি দেওয়ার কথা কালোটা দিয়েছে সাদারা। এই জন্যে বড় অফিসার ছিল, সে বড় অফিসার এসে তারপরে মেয়েরে জরিপানা করে তারপর তাড়িয়ে দিয়েছে। 11 মাসে এই কাজের অগ্রগতি মাত্র 8%। জটিলতার কথা স্বীকার করে পুনরায় কাজ শুরুর আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই বিষয়টি আমার নলেজে আসার পরে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছি। ফান্ডের কোনো সমস্যা নেই, আদার্স কোনো সমস্যা নেই, শুধু ঠিকাদার একটু কাজ শুরু করলেই আমাদের যথাসময়ে প্রকল্প কাজটি শেষ হয়ে যাবে। প্রায় 23 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 68 কোটি টাকা। জিসান আহমেদ, যমুনা নিউজ। সুনামগঞ্জের শিল্প সমৃদ্ধ প্রাচীন শহর ছাতক। পাথরসহ বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনে ছাতক সিলেট রেল রুট দীর্ঘদিন জোড়াতালি দিয়ে চললেও করোনা মহামারীর শুরুর দিকে তা বন্ধ হয়ে যায়। পরে দেশের অন্যান্য স্থানে ট্রেন চালু হলেও এই রুটটি আর চালু হয়নি। 2022 সালের বন্যায় 35 কিলোমিটার রেলপথের 13 কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। আংশিক ক্ষতি হয় 20 কিলোমিটার অংশ।
রেল যোগাযোগ পুনরায় চালু করতে এডিবির অর্থায়নে সিলেট ছাতকবাজার রেলপথ পুনর্বাসন প্রকল্পের আওতায় সংস্কার টেন্ডার হয়, তবে এখনও শুরু হয়নি কাজ। রেলপথটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চুরি হচ্ছে রেলের সরকারি সম্পদ। ছাতকবাজার স্টেশন হয়ে উঠেছে মাদকের আখড়া। 22 বন্যাটা আইলো, আমাদের ঘর বাড়িতে পানি লাইন বিদ্যালয় গেছে কি এই পর্যন্ত লাইন বন্ধ আছে, এখনো লাইনের অবস্থা খারাপ, লাইন সিলভার খুলি যাওয়ার চাইতে পারে, গাড়ি উড়ি চলে না, সবকিছু বন্ধ। দেখেন মানুষ চলাফেরা করতে খুব আওয়াজাত কষ্ট। আগে তো 20 টাকা টিকিট কাটলে যাওয়া যাইতে, এখন তো সিনজি গেলে 100 টাকা নেই। মাদকের আস্তানা করে রাখছে এই জায়গা, তো নেশার টাকা মিলাইবার লাগি ভাই অনেক প্রকার অনেক জিনিস, রেলের আপনার রেল আছে, অনেক জিনিস আছে এগুলো লুটপাট করে। অবশ্য কর্মরত অনেকেরও দায়ভার আছে, তারাও সহযোগিতা করে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর আগেই সরকার পরিবর্তনের পর খালি হয়ে গেছে প্রজেক্টের প্রকল্প পরিচালকের পদ। এতে কাজ শুরু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, বলছেন দায়িত্বশীলরা। 5 আগস্টের ইয়ার পরে তো অনেক কিছু আমাদের মন্ত্রী মহোদয় চেঞ্জ হয়ে গেছে, অনেক মানে গঠনতান্ত্রিক চেঞ্জ হয়েছে। এরপরে আসলে এটার আর কোনো আপডেট পাওয়া যায়। ওটার বর্তমানে যে পিডি মানে এই প্রজেক্টের যে পিডি ওই চেয়ারেও কেউ নেই। সিলেট ছাতকবাজার রেলপথ সংস্কার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। সব জটিলতা কেটে দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। Jeevan News. Committed to maintain objectivity.